একটা মানুষ যেমন মারাত্মক হাসাতে পারেন, ঠিক তেমনি প্রচণ্ড ইমোশনাল, দিলখোলা, নির্ভেজাল, প্রাণবন্ত। যখন যেখানেই থাকেন সেখানেই সব্বাইকে হাসিয়ে একেবারে পাগল করে দেন। সে টলিউডের স্টুডিও ফ্লোরই হোক, কিংবা বসুশ্রী কফি হাউস, অথবা হাজরা রোডের মোড়ের পানের দোকানের সামনে। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের মতো অনুষ্ঠানেও একেবারে চ্যাংড়া ছেলেদের মতো করেই সব্বাইকেই সমানভাবে হাসিয়ে মেরেছেন। এমনকি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কামাখ্যা প্রসাদ সিং দেওর ডিনার পার্টিতেও সারাক্ষণই সব্বাইকে হাসিয়ে পাগলা করে দিয়েছেন। সরকারি এবং বেসরকারি মিলিয়ে নামি দামি 22টা প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং সেক্রেটারির পদে ছিলেন। একই সঙ্গে ছিলেন চৌরঙ্গীর বিধায়কও। লালবাতিওয়ালা গাড়ি, পদের মোহ আর সীমাহীন অর্থ রোজগার, কাস্টিং কাউচ, এমনই হাজারো ধান্দা পূরণের জন্য নয়, অসম্ভব অফুরন্ত জীবনী শক্তি বলেই একজন রক্ত মাংসের মানুষ হিসাবে নাম কাওয়াজতেও নয়। এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের অত্যন্ত সক্রিয় দায়িত্ব পালন করেছেন যথার্থ অর্থেই মানুষের কল্যাণে। প্রতিষ্ঠানগুলোর এইসব ভারী ভারী পদের তকমা আর গুরুদায়িত্ব, তার মুখ থেকে হাসিটা কিন্তু একদিনের জন্যও কেড়ে নিতে পারেনি। আসলে সত্যি সত্যিই দিলদরিয়া মানুষ ছিলেন তিনি। তাই চেনা অচেনা যে কোনো মানুষের যে কোনো সমস্যাতেই সববার আগেই ছুটে যেতেন। কার বোনের বিয়ে পয়সা দেবার জন্য আটকে গেছে, কে হাসপাতালে ভর্তি হতে পারছে না, নো চিন্তা, তিনি আছেন। দেদার খাবার উড়ে যেত বসুশ্রীর কফি হাউসে, পয়সা মেটাবেন তিনি। মানে লাগে লাখ টাকা, দেবে গৌরী সেন। সুলঙ্গুড়ির মতো প্রত্যন্ত গ্রামে একেবারে অচেনা অজানা মানুষ এবং নাম না জানা ক্লাবের ডাক শুনেই ট্রেনে করে মাইলের পর মাইল হেঁটে রক্তদান শিবিরে পৌঁছে গেছেন। এমনকি নিজের রক্তও দান করেছেন, কোনো রকম সম্বর্ধনা, পাবলিসিটি কিংবা টাকা পয়সার তোয়াক্কা না করেই। দিলেও ফিরিয়ে দিয়েছেন। বারোয়ারি পূজার প্যান্ডেলে আগুন লেগে প্রতিমা পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেছে। খবরটা তার কানে যাওয়া মাত্রই নতুন করে প্যান্ডেল এবং প্রতিমার জন্য নিজের নাম গোপন করে 1 ঘন্টার মধ্যে সমস্ত টাকার ব্যবস্থা করে দিয়েছেন। শুধু সাধারণ মানুষের জন্য নয়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনকেও বছরের পর বছর আর্থিক সাহায্য করেছেন। এমনকি আকাশবাণী কলকাতায় নিজের পার্মানেন্ট চাকরিটাও পরীক্ষা এবং ইন্টারভিউয়ে প্রথম হয়েও নিজের হাতে তুলে দিয়েছিলেন দ্বিতীয় হওয়া সৌমিত্র চট্টোপাধ্যায়ের হাতে। অথচ ইন্টারভিউ দিতে এসেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তার পরিচয়। আর সৌমিত্র চট্টোপাধ্যায় নয়, সত্যি সত্যিই চাকরিটা সেই সময় তার দরকার ছিল ভীষণভাবে। এই অবস্থাতেই এনএসডিতে ভাইপোর পড়াশোনার পুরো খরচ চালাচ্ছেন। এদিকে নিজের ছেলে মদ খেয়ে মাস্তানি করছে পাড়ায়, উচ্ছন্নে গেছে পড়াশোনা। মেয়ের ভবিষ্যতের জন্য কোনো চিন্তাই করেননি। অভাবের জন্যই স্ত্রীর সঙ্গে সম্পর্কটা শেষ হতে বসলেও দান ধ্যান কিন্তু এক দিনের জন্যেও বন্ধ হয়নি। এত নাম করেও ভাড়া বাড়িতেই থাকতেন, ভুলেও গাড়ি কেনেননি। একজন প্রযোজক তাকে গাড়ি উপহার দিয়েছিলেন, কিন্তু তার এই অকাতর দান ধ্যানের চোটে সেই গাড়িটা পর্যন্ত বিক্রি করে দিতে হলো। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো সেই মানুষটার কথা যিনি মহানায়ক নন, মহান অভিনেতাও নন, কিন্তু কেমন করে হয়ে উঠলেন টলিউডের একমাত্র গৌরী সেন। চাঁদে কলঙ্ক আছে, কিন্তু তার মধ্যে কলঙ্ক তো নয়ই, কলঙ্কের সামান্য আঁচড়টুকুও তার ছিল না। শুধুমাত্র টলিউড বা বলিউড নয়, সারা পৃথিবীর ফিল্ম ইন্ডাস্ট্রিতে দূরবীন দিয়ে দেখলেও এই রকম একজন মানুষ পাওয়া যাবে না, যিনি ফিল্ম ইন্ডাস্ট্রির একমাত্র মহামানব, যথার্থ অর্থেই মানুষ। আর এই মানুষটা হলেন অনিল চট্টোপাধ্যায়। আসলে অনিল চট্টোপাধ্যায়ের জীবনটাই ছিল বহুমুখী। তাই কয়েক হাজার মহিলার সঙ্গে ওঠা বসা চলাফেরা করেছেন, কিন্তু কোনো দিন কোনো মহিলা তার দিকে আঙুল তুলে কথা বলতে পারেননি। তার কাছে সমস্ত মহিলারাই ছিলেন জেঠিমা, কাকিমা, দিদি কিংবা বোন। টলিউডে এই গুণটা দূরবীন দিয়ে দেখলেও আর একজনের মধ্যেও পাওয়া যাবে না। তার সত্ত্বেও তার নিজের দাম্পত্য জীবনটা কিন্তু মোটেই সুখের ছিল না। তার কারণ লাম্পট্য নয়, পরের কল্যাণে অকাতরে অর্থদান।
এক গলা গঙ্গা জলে ডুবেও কেউ বলতে পারবেন না চরিত্রহীন ছিলেন টলিউডের অনিল চট্টোপাধ্যায়। 1929 সালের 25শে অক্টোবর হুগলির বলাগড়ে তার জন্ম। মাত্র 10 বছর বয়সে বাবা মারা যাওয়ার পর অনিল চট্টোপাধ্যায় চলে গেলেন দিল্লিতে। জীবনের প্রথম অংশটা কাটল সেখানে। সিনিয়র কেমব্রিজ পরীক্ষায় সমগ্র উত্তর ভারতে তুখোড় রেজাল্ট করে প্রথম হয়ে স্কুল শেষ করে পড়তে এলেন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে। পরবর্তীকালে এই কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট হলেন তিনি। ভাগলপুরে অনিলবাবুর মামার বাড়ি। ভাগলপুরের কালচারাল কিং, বাঙালি সমাজের গর্ব, চলচ্চিত্র পরিচালক অর্ধেন্দু মুখার্জি টলিউডে কালাচাঁদ নামে পরিচিত, যিনি অনেক আগেই শিশির ভাদুড়ী এবং প্রমথেশ বড়ুয়ার সান্নিধ্যে এসেছেন। খুব ছোট থেকেই অনিলবাবু চিনতেন কালাচাঁদ বাবুকে। ছোটবেলাতেই তার সান্নিধ্যে আসতেই অনিল চট্টোপাধ্যায়ের মধ্যে বপন করা হয়েছিল সংস্কৃতির বীজ। কলকাতায় নতুন করে কালাচাঁদ মুখার্জির সঙ্গে অনিল চট্টোপাধ্যায়ের দেখা হওয়ার পর কালাচাঁদ বাবু তাকে বললেন, তোমার মতো শিক্ষিত আর সংস্কৃতিবান ছেলেরা যদি এই ফিল্ম লাইনে আসতো তবে এই ইন্ডাস্ট্রির চেহারাটাই বদলে যেত। দুঃখের কথা, ভালো ভালো ছেলেরা লেখাপড়া শেষ করে বড় বড় চাকরিতে ঢুকে পড়ে শুধুমাত্র বিশাল টাকা ইনকাম করার জন্য। কিন্তু তখনও পর্যন্ত ফিল্ম লাইনে আসার কথাটা ভাবতেই পারেননি তিনি, কারণ তখন তার কাছে ফিল্ম লাইনে আসা মানে অভিনয় করা। তখনও পর্যন্ত অভিনেতা হবার বিন্দুমাত্র ইচ্ছেটা ছিল না তার মধ্যে। তাই কলেজে পড়া শেষ করেই চাকরিতে যোগ দিলেন খুব বড় মাপের কর্পোরেট সংস্থায়। কারণ কনভেন্ট স্কুলে পড়ে কে আর সিনেমায় নামতে চায়। অনিলবাবুর জীবনের লক্ষ্যই ছিল আর 5টা ছেলের মতোই। এবার ভাগলপুরের মানুষ, বেনারস ইউনিভার্সিটির ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, বিখ্যাত চলচ্চিত্র পরিচালক পিনাকি মুখার্জি বা পানুদার সঙ্গে আবার নতুন করে পরিচয় হলো। অনিল চট্টোপাধ্যায় ভাবলেন, পিনাকি মুখার্জির মতো মানুষ যদি উচ্চাকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে এই সিনেমাটাকেই জীবনের একমাত্র লক্ষ্য করে নিতে পারেন, তাহলে আমি পারব না কেন? নতুন করে পিনাকি মুখার্জির এই সান্নিধ্যে আসতেই এক ধাক্কাতেই জীবন সম্পর্কে নিজের জগদ্দল চিন্তাভাবনা একেবারে ছুঁড়ে ফেলে দিয়ে মনস্থির করলেন সিনেমায় তিনি নামবেনই। যেমন ভাবা তেমনি কাজ। সিনেমায় নামলেন তো বটেই, প্রথম দিন থেকেই সিনেমাটাকেই নেশা এবং পেশা করে নিলেন। প্রথমে কিছুটা আপত্তি করলেও, তবে অর্থ নয়, স্রেফ কাজের আনন্দের জন্য অবশেষে যোগ দিলেন জার্মান কোলাবোরেট কোম্পানির 800 টাকা মাসিক মাইনের চাকরি ছেড়ে টলিউডের মাসিক 50 টাকা মাইনের সহকারী পরিচালক হিসাবে। পানুবাবু মানে পিনাকি মুখার্জি যেমন প্রথমে অভিনেতা হতে চাননি কিন্তু হয়ে গেলেন পরিচালক, অনিলবাবুও তেমনি প্রথমে অভিনেতা হতে চাননি, হতে চেয়েছিলেন পরিচালক। অথচ বছরের পর বছর সহকারী পরিচালক আর অভিনেতার কাজ বুক বাজিয়ে করে গেলেন। কিন্তু পরিচালক হওয়াটা স্বপ্নই রয়ে গেল। একদিনের একটা ঘটনা বলি। যোগাযোগ ছবির শুটিং চলছে। ফ্লোরে রীতিমতো অধৈর্য হয়ে উঠছেন ছবি বিশ্বাস। মাথার ঘাম মুছছেন পরিচালক অর্ধেন্দু মুখোপাধ্যায়ও। আর এই অবস্থায় ছবি বিশ্বাস যদি শর্ট দেবেন না বলে মেকে বসেন, তাহলে সর্বনাশ। কারণ এ ছবির একজন অভিনেতা যে তখনও পর্যন্ত অনুপস্থিত। ছবি বিশ্বাসের সঙ্গে এই একই দৃশ্যে আজকে তিনি যে অভিনয় করবেন। অনেকক্ষণ অপেক্ষা করার পর অনেক ভেবেচিন্তে শেষ পর্যন্ত ক্যামেরার পিছন থেকে অভিনয়ের জন্য ডেকে নিলেন সহকারী পরিচালককে। নবাগত এই অভিনেতার সংলাপে মুগ্ধ হয়ে সকলে একেবারে তন্ময় হয়ে গিয়েছিলেন। হঠাৎ পরিচালক চিৎকার করে উঠলেন, কাট কাট! কারণ ক্যামেরার সামনে দাঁড়িয়ে একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে এই নবাগত অভিনেতার সংলাপ শুনতে শুনতে নিজের সংলাপই ভুলে গেলেন স্বয়ং ছবি বিশ্বাস। এই সঙ্গে টলিউডের মুক্তিপ্রাপ্ত ছবির অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ ঘটল একজন নতুন চরিত্রাভিনেতার, যার নাম অনিল চট্টোপাধ্যায়। একই সঙ্গে কাজ চলছিল দুটো ছবির। তবে অনিল চট্টোপাধ্যায় কিন্তু প্রথম অভিনয় করবার সুযোগ পেয়েছিলেন 1952 সালে তৈরি হওয়া ঋত্বিক ঘটকের নাগরিক। আর ছবিটা যেহেতু 1976 সালে ঋত্বিক ঘটকের মারা যাবার পর মুক্তি পেল, তাই এটা অনিল চট্টোপাধ্যায় অভিনীত দ্বিতীয় ছবি। প্রথম ছবিটা হলো 1953 সালে মুক্তিপ্রাপ্ত আজ প্রোডাকশনসের পিনাকি মুখার্জির যোগবিয়োগ। যোগবিয়োগ সিনেমার শুটিং চলাকালীনই আবার ডাক এলো স্বয়ং ঋত্বিক ঘটকের কাছ থেকে।
অবশ্য তিনিও তখন নাটকের মঞ্চ থেকে সদ্য সিনেমার জগতে পা রেখেছেন। নাগরিক সিনেমার জন্য একটি চরিত্রে বেছে নিলেন অনিল চট্টোপাধ্যায়কে। এরপর ঋত্বিক ঘটকের সঙ্গেই একের পর এক সিনেমায় কাজ করে গেছেন। মেঘের আঁকা তারা, কোমল গান্ধার, দিলখোলা। এই মানুষটার সঙ্গে এই ছবিগুলোর চরিত্রটাও তার হৃদয়ের মতোই মিলেমিশে একেবারে একাকার হয়ে গেল। সত্যজিৎ রায়ের মহানগর সিনেমায় ডুব দিলেন সম্পূর্ণ বিপরীতধর্মী চরিত্রে। ভিন্ন ডাইমেনশনে মনস্তত্ত্বকে নিজের চরিত্রের মধ্য দিয়ে টেনে বের করে আনলেন। অনিলবাবু ফিল্মের ডিরেক্টর হওয়ার জন্যই ফিল্মে আসতে চেয়েছিলেন, কারণ তিনি মনে করতেন ফিল্মে আর যে যাই হোক না কেন ডিরেক্টরই হলেন রাজা। একমাত্র তার কথা শুনেই সবাই মাথা নিচু করে চলে। অর্ধেন্দু মুখোপাধ্যায়ের মতোই প্রথম থেকে তিনি সহকারী পরিচালনা এবং অভিনেতা হিসাবেই ধারাবাহিকভাবে কাজ করে গেছেন। পরে সহকারী পরিচালনার কাজটা ছেড়ে দিয়ে একেবারে পাকাপাকিভাবেই হয়ে উঠলেন ফুল টাইমার অভিনেতা। তবে সহকারী পরিচালকের কাজে যোগ দিয়েছেন মনের আনন্দে, কিন্তু অভিনয়ে এসে পড়েছিলেন অ্যাক্সিডেন্টালি। তার কাছে অভিনয় মানে তিনি ঠিক যেভাবে কথাবার্তা, হাঁটাচলা, রং তামাশা করেন সেটাই করে দেখিয়েছিলেন যোগবিয়োগ ছবিতে। কারণ তিনি মনে করতেন অভিনয় মানে রীতিমতো গুরুগম্ভীর একটা ব্যাপার, যাকে অভিনয়ের ভাষায় বলা হয় ন্যাচারাল বিহেভ বা ন্যাচারাল অ্যাক্টিং। যদিও এটা কিন্তু তিনি তখনও পর্যন্ত বোঝেননি। প্রফেশনাল থিয়েটারের অ্যাক্টিং করতে করতেই বুঝতে পারলেন অ্যাক্টিং আসলে কি। তার জীবনটাই ছিল বহুমুখী, আর সেই জন্যই বেশ কিছুদিন তিনি সাংবাদিকতাও করেছিলেন। তবে অভিনয়ের মতো সাংবাদিকতা কিন্তু নিছক মজা পাবার জন্য করেননি, এটাকে কিন্তু সিরিয়াসলিই করতে চেয়েছিলেন। আর এর পেছনে একটা কারণ আছে। ইংরেজিতে যাকে বলা হয় জ্যাক অব অল ট্রেডস মাস্টার অফ নান, কথাটা অনেকের ক্ষেত্রেই সত্য, তবে ব্যতিক্রমও আছে। আর তার প্রকৃষ্ট উদাহরণ হলো অনিল চট্টোপাধ্যায়। আসলে তিনি ছিলেন জ্যাক অব অল ট্রেডস মাস্টার অফ এভরিথিং। তাই জার্মানি আর রাশিয়া যাবার আগে শিখে নিলেন জার্মান এবং রুশ ভাষা। হিন্দি ছবি করতে গিয়ে শিখলেন উর্দু ভাষাটাও। সিনেমা জগতে পা দেবার সঙ্গে সঙ্গে মন প্রাণ দিয়ে শিখতে শুরু করলেন বাংলা ভাষাটাও। কারণ বাংলায় জন্ম হলেও পড়াশোনাটা শুরু হয়েছিল হিন্দি এবং ইংরেজিতে। কিন্তু নিজের উদ্যোগেই মূলত কলকাতার বাঙালিদের সঙ্গে মিশতে মিশতে এবং প্রবলভাবে বাংলা সাহিত্য পড়তে পড়তে বাংলা ভাষাটাকে একেবারে গুলে খেয়ে হয়ে উঠলেন আদ্যন্ত বাঙালি। বহুমুখী প্রতিভার পরিচয় দিতে গিয়েই সাবলীলভাবে অনুষ্ঠান সংযোজনা করেছেন তিনি, এবং অবশ্যই সেখানেও তিনি অন্যান্য গুণগুলোর মতো চূড়ান্ত সফল। 14টা ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন, কিন্তু তার মনের মধ্যে ছবি পরিচালনা করার বাসনাটা যে একেবারে মরে গিয়েছিল তা নয়। কিন্তু তবুও স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল, কারণ সেই সময়ের প্রডিউসাররা ইয়ং টেকনিশিয়ানদের ওপর কোনোভাবেই ভরসা করতে পারতেন না। তাদের মনের মধ্যে এই ধারণা বদ্ধমূল হয়েছিল যে বয়স না হলে ছবি তৈরি করার যোগ্যতা অর্জন করা যায় না। তার বড় উদাহরণ একেবারে হাতের সামনেই ছিল। সেই সময় একেবারে দু একজন ছাড়া যারা ছবি তৈরি করছেন তারা প্রত্যেকেই কাজ শুরু করেছিলেন মাঝ বয়স পেরিয়ে যাওয়ার পর। আর তারা এতখানি তখনও পর্যন্ত অ্যাক্টিভ ছিলেন এবং এত ভালো একের পর এক ছবি করতেন যে নতুন কাউকে দিয়ে, বিশেষ করে কম বয়স্ক কাউকে দিয়ে ছবি তৈরির কথা তারা ভাবতেই পারেননি। তাছাড়া সহকারী পরিচালকের কাজ ছেড়ে দিয়ে একসঙ্গে অসংখ্য ছবির অভিনয় করতে করতে ছবির অভিনয় নিয়ে এতখানি মশগুল হয়ে পড়েছিলেন তিনি, আলাদা করে ছবি পরিচালনা করার কথাটা খুব পোক্ত করে আর ভেবে ওঠা হয়নি। কারণ একই সঙ্গে তিনি ছবিতে হিরো, ভিলেন, দাদা, ভাই, এমনকি বন্ধুত্বও করেছেন। তার জীবনটা যেমন বাঁধা ধরা গণ্ডির মধ্যে আটকে থাকেনি, ঠিক তেমনি অভিনয়ের ক্ষেত্রেও নিজের ইমেজকে নায়কের গণ্ডিতে আটকে রাখতে চাননি। শুধু অভিনয় নয়, জীবনের সব ক্ষেত্রেই তিনি বিশ্বাস করতেন জীবনের আনন্দকে কোনো কারণে বিসর্জন দিতে নেই। নিজের ভবিষ্যৎ ভাবনা তিনি অনেক আগেই ভেবে রেখেছিলেন যে নায়ক জীবনের স্থায়িত্ব খুব কম দিনের এবং অনেকের ক্ষেত্রেই দীর্ঘস্থায়ী নয়। বেশিরভাগ হিরোকেই হিরো থেকে জিরো হয়ে যেতে হয়। আজ যে হিরো বাজার গরম করে রেখেছে, কাল আরও একজন এসে তার বাজারটা খপ করে দখল করে নেয়।
তাই উত্তম কুমার ব্যতিক্রম হলেও রোম্যান্টিক হিরো হিসাবে নতুন নায়কের সঙ্গে ফাইট করাটা সব পুরানো নায়কের পক্ষে অত সহজ নয় সেটাকে সম্ভব করে তোলা। তাই তিনি নায়কের রোল করতে করতেই ক্যারেক্টার অ্যাক্টিংও করেছেন ধারাবাহিকভাবে। শুধু কাহিনীচিত্রই নয়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের চরিত্র করবার অফার এলো ডকুমেন্টারি ফিল্মে। যদিও প্রথমেই কিন্তু তিনি এই অফারটা ফিরিয়ে দিয়েছিলেন, কারণ তিনি ডেড শিওর ছিলেন যে এটা পারবেন না। তাই পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, অমন মানুষের চরিত্রে অভিনয় করবার যোগ্যতাই আমার নেই। কিন্তু প্রথমে ফিরিয়ে দিলেও অনেক কষ্টে প্রযোজক পরিচালক রাজি করালেন তাকে। অবশেষে ছবিতে অভিনয় করবার পর ছবিটা যখন রিলিজ করলো, তখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবী ছবিটা দেখে কেঁদে হাউ হাউ করে ভাসিয়ে দিলেন। ওনার মেয়ে অপর্ণা বললেন, অনেক দিন পর বাবাকে দেখতে পেলাম। তিনি মনে করতেন, আজকে তুমি যে রাজ্যের রাজা, সেই রাজপ্রাসাদের প্রহরী হতে তার 2 মিনিটও লাগে না। আর সেটা একজন নায়কের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। বেশিরভাগ হিরোরা সেটা পারে না বলেই বেঁচে থাকতে থাকতেই তারা ফিনিশ হয়ে যায়। আর এই ইমেজ ব্যাপারটাকে প্রথম থেকেই তিনি পাত্তা দিতেন না। সেই জন্যই প্রথম থেকেই সব রকম চরিত্রে অভিনয় করে গেছেন এবং দর্শকেরাও তাকে ভাবতে পারেননি যে ব্যাটার হিরোর রোল জুটছে না, তাই ক্যারেক্টার রোল করছে। আর সেই জন্যই 1953 সালের যোগ বিয়োগ ছবি দিয়ে তার অভিনয় জীবনের শুরু হলেও 1955 সালে কবি প্রেমেন্দ্র মিত্রের ময়লা কাগজ ছবির নায়ক, তারপর থেকে কমপক্ষে 5-6টা ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন। কোনো ছবি হয়তো খারাপ হয়েছে বা চলেনি, কিন্তু তিনি অভিনয় খারাপ করেছেন তার অতি বড় শত্রুও একথা বলতে পারবেন না। অনিল চট্টোপাধ্যায় নিজেই বলেছেন যে লাইনে ঘটনাচক্রে এসে পড়েছি সেই জীবনের কোনো ভবিষ্যতে নেই। স্বয়ং গিরিশচন্দ্র ঘোষও বলেছিলেন, দেহপট শনে নট সকলই হারায়। কিন্তু আমি তো চোখের সামনেই দেখতে পেতাম কত নট দেহপট থাকতে থাকতেই সব হারিয়ে বসে আছে। তাই আমি সবসময় সতর্ক থাকতাম যাতে ওই হারাধনদের দলের নাম লেখাতে না হয়। অন্য কিছু করতে পারবো না শেষ বয়সে গিয়ে, আর কেউ আমাকে খাতির করে চাকরি বাকরিও দেবে না, অথচ নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, নিজের পরিবারকে বাঁচিয়ে রাখতে হবে। তাই অন্ধকার ভবিষ্যতের চেহারাটা কল্পনা করে নিয়ে আত্মরক্ষার ব্যবস্থাটা করে রাখতাম। তবু কি সব দিক সামলে উঠতে পেরেছি? সত্যিই পারেননি। সব দিকে সফল হয়েও তিনি পরিবারটাকে কিন্তু বানের জলে ভাসিয়ে দিয়েছেন। একটা সময় গাড়িটাকেও বিক্রি করে দিতে হলো। চোখের সামনেই কয়লাওয়ালা টাকার জন্য তাকে এসে যা তা করে অপমান করে যাচ্ছে। এই রকম একজন মানুষ, যার কাজকর্ম ধাপে ধাপে কমে গিয়েছিল একেবারে। সব থেকে বড় কথা, এই চরম বিপর্যয় কিন্তু ধীরে ধীরে কাটিয়ে উঠতে পেরেছিলেন। চরম দারিদ্র্যের দিনেও নিজের জন্য কখনো ভুলেও হাত পাতেননি, অথচ অন্যের জন্য হাত পেতেছেন। আর নিজের ওপরে যে দারিদ্র্য এসে একেবারে ঝাঁপিয়ে পড়েছে, তার কারণ অন্যের দারিদ্র্যে নিজের জীবনকে তুচ্ছ করে বছরের পর বছর ঝাঁপিয়ে পড়া। আসলে এটাও তার জীবনের একটা গ্রেট অ্যাচিভমেন্ট। কারণ হাত পাতা মানুষের সহজাত প্রবৃত্তি। মানুষ দারিদ্র্যের জন্য ভিক্ষা চাইতেই ব্যস্ত। দারিদ্র্যকে উপেক্ষা করে তাকে জয় করতে পারে খুব কম মানুষই। আর তিনি সত্যি গ্রেট ম্যান ছিলেন বলেই সেটা একেবারে হাতে কলমে করে দেখাতে পেরেছেন নিজের জীবনে। অনিল চট্টোপাধ্যায়ের জীবনে আরও একটা বড় সাফল্য হলো সাহিত্য চর্চা। তিনি চেষ্টা করলেই অনায়াসেই একজন বড় সাহিত্যিক হতেই পারতেন। আর তার এই সাহিত্যবোধ এসেছে একেবারে ছোটবেলা থেকেই। প্রথম থেকেই তিনি দেশি বিদেশি লেখকদের অনেক লেখা পড়তেন। পরে যখন ফিল্মে এলেন, তখনও কিন্তু পড়াশোনার মাত্রাটা কমানোর থেকে ধাপে ধাপে আরও বাড়িয়ে দিলেন। একজন পরিচালকের সাহিত্য সম্পর্কে বোধ থাকতে হবেই। তাই পরবর্তীকালে সহকারী পরিচালক আর অভিনেতার ভূমিকা নিলেও নিয়মিত সাহিত্য পাঠ করতেন। তিনি নিজেই বলেছেন, সাহিত্য আসলে জীবনের দর্পণ, আর সিনেমা তো সমাজেরই দর্পণ। সেই দর্পণটা যদি নিজের হাতে না থাকে, তাহলে কেমন করে তুমি তোমার নিজের মাথার চুলের টেরিটি বাগাবে? আর এই সাহিত্যপ্রীতি ছিল বলেই সহকারী পরিচালক থাকাকালীনই সাংবাদিকতায় আত্মনিয়োগ করেছিলেন। বেশ কিছুকাল পরে সিনেমা জগৎ,
উল্টোরথের মতো সেই সময়ের বিখ্যাত পত্রিকায় নিয়ম করে সাংবাদিকতা করেছেন এবং ধাপে ধাপে সেখানকার সহকারী সম্পাদকও হয়ে উঠেছিলেন, যেখানে সিনেমা সংক্রান্ত লেখার সঙ্গে তার ব্যক্তিগত লেখা, কবিতা, গল্প ইত্যাদি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে। সাংবাদিকতা এবং সাহিত্য রচনাতেও চূড়ান্ত সফল হয়েছেন তিনি। কিন্তু যেহেতু একই সঙ্গে সিনেমার সহকারী পরিচালক হিসেবে কাজ এবং সাংবাদিকতা আর সাহিত্য রচনা দুনৌকায় পা দিয়ে চলতে খুবই অসুবিধা হচ্ছিল, তাই তিনি সাংবাদিকতা আর সাহিত্য রচনার পথ থেকে সরিয়ে নিলেন নিজেকে। তারপরেও কিন্তু এই পত্রিকাগুলোর অফিসে নিয়মিত যেতেন। তবে তিনিই বলেছেন, সামান্য নাম ছাপানোর মোহে আমি আমার বিবেককে কিছুতেই ঠকাতে পারবো না, কারণ এটা একটা ক্রাইম। তাই আমি যখন যেটার সঙ্গে যুক্ত হই সেটা সিরিয়াসলি করি, নামকাওয়াস্তে কোনো কাজ করি না, করতে চাইও না, ব্যাপারটাকে মনে প্রাণে ঘেন্না করি। আসলে অনিল চট্টোপাধ্যায়ের মনটাই ছিল মহাসমুদ্রের মতো, নিজের অসংখ্য গুণে নিজেকেই ছাপিয়ে গিয়েছিলেন। আর সেই জন্যই টলিউডের মতো এঁদো ডোবায় ডুব দিয়ে অনিল চট্টোপাধ্যায় নামক এই মহাসমুদ্রের অতল জলের স্পর্শ পেয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। এই প্রাণ খোলা মানুষটির সঙ্গে বন্ধুত্বে মেতে উঠেছিলেন সুচিত্রা সেন, সুপ্রিয়া চৌধুরী, উৎপল দত্ত, সৌমিত্র চট্টোপাধ্যায়, রবি ঘোষের মতো টলিউডের একেবারে প্রথম সারির তাবড় শিল্পীরা। স্টারদের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব থেকেও স্টারডমকে বুড়ো আঙুল দেখিয়ে সারা জীবন কাটিয়ে দিয়েছেন অনিল চট্টোপাধ্যায়। জনপ্রিয়তার কথা ভুলে গিয়ে আড্ডায় মেতে উঠতেন বসুশ্রী কফি হাউসে। একবার সেখানেই পাশ দিয়ে যাচ্ছিলেন উত্তম কুমার তার গাড়িতে করে। হাত দিয়ে মুখ আড়াল করলেন উত্তম কুমার। কেউ চিনে ফেললেই ভিড় জমে যাবে। হঠাৎ একজন চেঁচিয়ে উঠল, এই যে গুরু, এদিকে একটু তাকাও। উত্তম কুমারও হঠাৎ এমন চিৎকারে ভেবাচাকা খেয়ে তাকিয়ে দেখেন অনিল চট্টোপাধ্যায় দাঁড়িয়ে। মুখে রুমাল চাপা দিয়ে উত্তম কুমার তাকে বললেন, একটু আড়াল রাখা শেখো। কিন্তু অভিন্ন হৃদয় বন্ধু মহানায়কের কথা সেদিন পাত্তাই দেননি তিনি তো স্টার নন। স্টারডমকে তিনি সিনেমায় নামার প্রথম দিনেই ছুঁড়ে ফেলে দিয়ে এসেছিলেন ডাস্টবিনে। আপন করে নিয়েছিলেন শুধুমাত্র অভিনয়টাকেই। অসাধারণ ন্যাচারাল অ্যাক্টিং, ফটোজেনিক স্ক্রিন প্রেজেন্স এবং মেলোডিয়াস ভয়েস, এই তিনটে গুণ ধারণ করে রেখেছিল অভিনেতা অনিল চট্টোপাধ্যায়কে। আসলে তিনি নায়ক, মহানায়ক, মহান অভিনেতা, স্টার এসব কিচ্ছু হতেই চাননি। আদতে মানুষটা খোলা আকাশের মতো, যাকে অত্যন্ত বিশ্বাস করা যায় একেবারে একান্ত আপনজন হিসাবে। ঋতু বদলের সঙ্গে সঙ্গে যেমন আকাশের চরিত্রটাও বদলে যায়, ঠিক তেমনি আপন মনে আকাশের বুকে ভেসে বেড়ানো মেঘের মতোই আত্মভোলা এক চরিত্র হয়ে ধরা দিয়েছেন মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, নির্জন সৈকতে, পোস্টমাস্টার, দ্বীপ জ্বেলে যায়, স্মৃতিটুকু থাকে মতো, অজস্র ছায়াছবির অন্তরে কবিতার মতো। পার্শ্ব চরিত্রে হলেও সহজাত প্রতিভার উজ্জ্বল উদাহরণ রেখে গেছেন মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, মহানগর, দেবী, মহাশ্বেতার, দ্বীপ জ্বেলে যায়, অযান্ত্রিক, তিন কন্যা, কাঞ্চনজঙ্ঘা, নির্জন সৈকতে, যতুগৃহ, মহাশ্বেতা, রাজলক্ষ্মী, শ্রীকান্ত, চোখ, অগ্রদানী, ধনরাজ তামাং, আগুন, বিনোদিনী ত্রয়ী প্রভৃতি ছবিতে সোনার অক্ষরে। শুধুমাত্র পর্দায় প্রধান চরিত্রে এবং পার্শ্ব চরিত্রে অভিনয় কিংবা অনুষ্ঠান সংযোজনাতেই নয়, পর্দার পিছনেও সহকারী পরিচালকের মতোই অত্যন্ত সাফল্যের সঙ্গে সমান দক্ষতায় নিজের বৈচিত্র্যপূর্ণ প্রতিভার পরিচয় রেখেছেন বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত দূরত্ব ছবিতে ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভার দিয়ে বা নেপথ্য কণ্ঠশিল্পী হিসাবে কণ্ঠের ব্যবহার করে। পর্দায় যে কথাগুলো বলতেন মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষের হয়ে, ঠিক সেভাবেই পর্দার বাইরে মানুষের কল্যাণে, মানুষের পাশে এসে দাঁড়াতেন যথার্থ মানুষ হয়ে। অকাতরে দান করতেন টলিউডের দুস্থ টেকনিশিয়ান এবং আর্টিস্টদের। ইন্ডাস্ট্রিতে আসার শুরুতেই তিনি এবং উত্তম কুমার উদীয়মান অভিনেতা এবং অভিনেত্রীদের জন্য আলাদা মেকআপ রুম এবং সকলের জন্য একই রকমের খাবারের ব্যবস্থা চালু করে অসংখ্য সুযোগ সুবিধার আয়োজন করে ইতিহাস রচনা করেছিলেন টলিউডে। কারণ তাদের লক্ষ্যটাই ছিল শুধু নিজের উন্নতি নয়, গোটা টলিউডের উন্নতি, বাংলা সিনেমা এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নতি। এত কিছু চেষ্টা করার পরেও
অত্যন্ত খেদের সঙ্গে তাকে বলতে হয়েছে, এই লাইনটা একেবারে দুমুখ মানুষে ভরে গেছে। আজকে যে মানুষটা সবার সামনে তোমার প্রশংসায় পঞ্চমুখ, কাল তোমার পেছনে তোমার নামে এসে বাপমা তুলে খিস্তি করছে। এই রকম মিথ্যা আচরণের ওপরে একটা ইন্ডাস্ট্রি কখনো টিকে থাকতে পারে না, আর একদিন এই ফিল্ম ইন্ডাস্ট্রির দুর্দিন ঘনিয়ে আসবেই। ভাবো, কত আগে এই ভবিষ্যৎবাণী তিনি করে গিয়েছিলেন, আর আজকে সেটা একেবারে অক্ষরে অক্ষরে ফলে গেছে বলেই ইন্ডাস্ট্রির তা বড় লোকজনদের বলতে হচ্ছে, বাংলা সিনেমার পাশে দাঁড়ান। ইন্ডাস্ট্রি এবং ইন্ডাস্ট্রির বাইরে অসংখ্য মানুষের ভালো করা তার জীবনের একমাত্র ব্রত ছিল বলেই অন্যের ভালো করতে গিয়ে নিজের জীবন এবং সংসারকে যেমন তিলে তিলে শেষ করে দিয়েছেন, ঠিক তেমনি করেই টলিউডের অসংখ্য উন্নতি করার চেষ্টা করেও নিজের চোখের সামনে কেমন করে গোটা টলিউডের সাজানো বাগানটা টালিনালার পচা পাঁকে পুঁতে যাচ্ছে, সেটা তাকে দেখতে হয়েছে। যে মানুষটা একসময় অসংখ্য কাজের চাপে অসংখ্য ছবির কাজ ছেড়ে দিয়েছেন, উত্তম কুমার থেকে বেশি রেট তাকে যেচে দিয়েছেন একাধিক প্রযোজক পরিচালকেরা, তার সত্ত্বেও এমনও অনেক পরিচালককেই শুধুমাত্র তাকে বাঁচাতে ছবির স্বার্থে বহু ছবিতে বিনা পয়সায়ও অভিনয় করে দিয়েছেন। অভিনয় করেছেন অমানুষ, আখরি বাদলার, সাগিনা মাহাতো, এক ডাক্তার কি মৌত এবং পাড়ের মতো কালোজয়ী অসংখ্য হিন্দি ফিল্মে। একই সঙ্গে অভিনয় করেছেন বলিউডের হিন্দি ছবি ফরার, সন্নাটা এবং নাকাব, যুগান্তর সহ আরও কয়েকটা হিন্দি সিরিয়ালে। বারবার তার কাছে প্রস্তাব এসেছে বলিউডে পাকাপাকিভাবে থেকে অভিনয় করবার জন্য, কিন্তু সেই প্রস্তাবটা ফিরিয়ে দিয়ে নিজেই জানিয়েছেন, স্রেফ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এই দুর্দিনে এখানকার টেকনিশিয়ান বন্ধুদের ছেড়ে যাবার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আর সেই জন্যই বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে মহানগর ছবির জন্য সম্মান নিতে গিয়ে হলিউডের বিখ্যাত অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক সিডনি পটার তাকে হলিউডের ছবিতে অভিনয় করবার জন্য পাকাপাকিভাবে আমন্ত্রণ জানালেও সেই আমন্ত্রণ তিনি অবলীলায় ফিরিয়ে দিয়েছেন, স্রেফ এই একই কারণে। আর সেই জন্যই বছরের পর বছর একের পর এক অসংখ্য ছবিতে অভিনয় করবার কন্ট্রাক্ট একেবারে তার ঘাড়ের ওপর এসে পড়ল বলেই একসময় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের পেশাটাকে তিনি ছেড়ে দিতে বাধ্য হলেন। কিন্তু সহকারী পদ থেকে নিজেকে সরিয়ে নিলেও তার সহকারী বন্ধুরা কিন্তু তাকে ছাড়লেন না, কারণ গোটা টলিউডে তার মতো করিতকর্মা এবং নির্ভেজাল একজন মানুষকেও তারা খুঁজে পেলেন না। আর সেই জন্যই টলিউডের চলচ্চিত্র কলাকুশলীদের সংস্থা ফেডারেশন অফ ফিল্ম টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার প্রেসিডেন্টের গুরুদায়িত্বটা তাকেই বহন করতে হলো আজীবন। 10 হাতে রোজগার করে হাজার হাতে অকাতরে অর্থ বিলিয়ে দিয়েছেন অন্যের কল্যাণে। নষ্ট হয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক, ধীরে ধীরে তলিয়ে গেছে তার সাধের সংসার। টলিউডের ধ্বংসের সঙ্গে তালে তাল মিলিয়ে এই এভারগ্রিন অনিল চ্যাটার্জির শরীরে ঢুকে পড়ল নানান উপসর্গ। দুকাঁধে স্পন্ডিলোসিস, হাই ব্লাড সুগার, চোখে ডাবল ভিশন, ধীরে ধীরে অবশ হয়ে গেল দুটো হাত। সত্যি সত্যিই দেহপট শোনেনট হারিয়ে গেল তার নিজেরই জীবন থেকে। যদিও তখনও তিনি কিন্তু বিধানসভার এমএলএ। অ্যাসেম্বলিতে কথায় কথায় হাত তুলতে না পারলে পার্টির কাছে শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত হতে হবে। এ প্রসঙ্গে বিখ্যাত সাংবাদিক রবি বসুর উত্তরে জানিয়েছেন, তিনি খাতায় কলমে একজন নির্দল বিধায়ক, সাপোর্টেড বাই সিপিআইএম। সুতরাং শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত হওয়ার ভয় তার নেই, আর তার হাত সর্বদা উঠবে ন্যায়ের পক্ষই। আর সেই জন্যই টলিউডের বিশ্ববিখ্যাত পরিচালকের সঙ্গে সংঘাত বাধায় জল কিন্তু অনেক দূর গড়ালেও সেই বিশ্ববিখ্যাত পরিচালক কিন্তু অনিল চ্যাটার্জির হাত থেকে কিছুতেই রেহাই পাননি, কারণ অনিল চ্যাটার্জির হাত সবসময় উঠত ব্যক্তি বা ধান্দা বুঝে নয়, ন্যায়ের পক্ষে। কংগ্রেসের এমপি সৌমেন মিত্রকে তিনি জানিয়েছিলেন, কংগ্রেস আর সিপিএম সমর্থন করলে বিজেপির ধর্মভিত্তিক মুখোশ খুলে দেওয়ার জন্য নেক্সট টার্মে ইলেকশনে দাঁড়াবার ইচ্ছে তার আছে, কিন্তু সেটা আর হলো না। কালের নিয়মে এবং বিশেষ করে শরীরের কারণে আস্তে আস্তে তাকে সব কিছুই ছেড়ে দিতে হলো।
অন্যের জন্য হাত পাতাটা কিন্তু কিছুতেই ছাড়তে পারলেন না। নিজের জন্য হাত পাততে পারলে কবেই একটা কেন 10টা ফ্ল্যাট কিনতে পারতেন। তাকে উপহার পাওয়া গাড়িটা বেচে দিতে হতো না। আর এই 64 বছর বয়সেও বাড়িতে এসে কয়লাওয়ালা রোজ তাগাদা দিত না। বাড়িওয়ালা তার বিরুদ্ধে দুবার কেসে হেরে গিয়েও প্রতিনিয়ত অত্যাচার করার সাহস পেতেন না। যে মানুষটা অন্যের জন্য প্রাণপাত করেছেন, বাড়িওয়ালা তার ঘরে ইলেকট্রিকের লাইন কেটে দিয়েছে, যখন তখন জল বন্ধ করে দিয়েছে, রাস্তায় ধরে যাচ্ছে তাই করে অপমান করেছে। বুক ভরা অপমান আর মুখ ভরা হাসি নিয়ে মানুষের কল্যাণে নিজেকে নিংড়ে দিয়ে 67 বছর বয়সে 17ই মার্চ 1996 সালে চলে গেলেন। সাংবাদিক রবি বসুর প্রশ্নের উত্তরে নিজেই হাসতে হাসতে একদিন বলেছিলেন, গ্রেটম্যানদের নাম অনিল চট্টোপাধ্যায় হওয়া উচিত নয়। যদিও তুমি মনে করো যে আমি নিজেকে গ্রেটম্যান বলে ক্লেম করছি, তবে হ্যাঁ, নিজেকে গ্রেটম্যান বলতে না পারলেও যথার্থ অর্থেই তিনি একজন গ্রেটম্যান। বিশেষ করে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই গ্রেটম্যান দূরবীন দিয়ে খুঁজলেও কিন্তু আর একটাও পাওয়া যাবে না। তিনি চলে গেলেন বইয়ের পাতায় নয়, মহামানব হিসাবেই সোনার অক্ষরে লেখা হয়ে গেল তার নাম অসংখ্য মানুষের হৃদয়ে। মহাকাব্যের ট্র্যাজেডি নায়কের মতোই জনগণের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েও, বহুমুখী প্রতিভার অধিকারী হয়েও, নিজের হাতে অসংখ্য ছবি এঁকে এবং এক্সপেরিমেন্ট করেও নিজের আঁকা ছবির আর্কাইভ করা কিন্তু হলো না। বছরের পর বছর সহকারী পরিচালক এবং অভিনেতা হিসাবে 500 ছবিতে প্রাণ সঞ্চার করেও ছবির পরিচালক হওয়াটা কিন্তু স্বপ্নই রয়ে গেল। আদর্শ রাজার মতোই নিজেকে, নিজের পরিবারকে, সংসারকে প্রজার কল্যাণে বিলিয়ে দিয়েও মুখে হাসি আর বুক ভরা এক রাশ বেদনা নিয়ে চলে গেলেন। কেমন লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে জানাতে কখনো ভুলো না বন্ধু। অনিল চট্টোপাধ্যায়ের মতোই তুমিও মানুষের পাশে থেকে তুমি ভালো থেকো বন্ধু। টাটা।